মহাশ্বেতা দেবীর হারুন সালেমের মাসি এই গল্পটা পড়তে গিয়ে তোমাদের মনেও কি এই প্রশ্নগুলো এসেছে যে এই মাসি চরিত্রটা আসলে কে, লেখিকা কেন তার কোনো নামই দিলেন না, আর হারুন সালেমের সঙ্গে তার সম্পর্কটাই বা কি? যদি এই প্রশ্নগুলো তোমাদের মনেও এসে থাকে তাহলে একদম ঠিক জায়গায় এসেছো। আমি জানি অনেক ছাত্রছাত্রী এই গল্পটার ভেতরের অর্থটা বুঝতে গিয়ে একটু সমস্যায় পড়ে, কিন্তু কোনো চিন্তা নেই। আজকের এই আলোচনায় আমরা গল্পের প্রত্যেকটা পরত এমনভাবে খুলে দেখব যে সবটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে, আর পরীক্ষার প্রস্তুতিও হবে একেবারে নিখুঁত। চলো তাহলে শুরু করা যাক। দেখো, গল্পের শুরুতেই কিন্তু মহাশ্বেতা দেবী আমাদের একটা বড়সড় রহস্যের সামনে দাঁড় করিয়ে দিচ্ছেন। ভাবো একবার, গল্পের যে মূল চরিত্র, মানে যার ভালোবাসা, যার স্নেহ পুরো গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তারই কোনো নাম নেই, কোনো ধর্মীয় পরিচয়ও নেই। এই যে একটা পরিচয়হীনতা, এটাই কিন্তু গল্পের সবচেয়ে বড় প্রশ্ন তৈরি করে দেয়। তাহলে আসল প্রশ্নটা কি? মাসি আসলে কে? তার ধর্ম কি? তিনি কোথা থেকে এলেন? লেখিকা কিন্তু এই প্রশ্নগুলোর কোনো সোজাসাপটা উত্তর আমাদের দেননি। তিনি আসলে চান যে আমরা যেন মাসিকে তার নাম বা ধর্ম দিয়ে না খুঁজি, বরং তার কাজের দিকে তাকায়, তার ভালোবাসার মধ্যে দিয়ে তাকে চিনে নিই। মানে তার আসল পরিচয়টা লুকিয়ে আছে তার কর্মের মধ্যেই। আর এখানে কিন্তু গল্পের প্রথম সূত্রটা লুকিয়ে আছে। খেয়াল করে দেখো, মাসির নিজের কোনো পরিচয় নেই। তার পরিচয়টা হলো হারুন আর সালেম নামের দুজন ছেলের মাসি হিসাবে। সমাজ তাকে ওই নামেই চেনে। মহাশ্বেতা দেবী এর মধ্যে দিয়ে একটা খুব গভীর কথা বলতে চাইছেন। তিনি বলছেন, একজন মানুষের আসল পরিচয় তার নাম বা ধর্মে থাকে না। তার আসল পরিচয় তৈরি হয় তার ভালোবাসায়, তার সম্পর্কে, তার স্নেহের বাঁধনে। আচ্ছা, এবার আমরা দেখব যে এই সাধারণ নামহীন মহিলাটি কিভাবে শুধু হারুন আর সালেমের মাসি হয়েই থেমে থাকেন না, বরং তার থেকে অনেক বড় একটা পরিচয়ে পৌঁছে যান। তার ভালোবাসাটা কিভাবে একটা সার্বজনীন, মানে সবার জন্য একটা রূপ নেয়, সেটাই কিন্তু এই গল্পের আসল কথা। এই টেবিলটা একটু ভালো করে লক্ষ্য করো সবাই। দেখো, মাসি হলেন সাহস আর শর্তহীন ভালোবাসার একটা প্রতীক। অন্যদিকে হারুন আর সালেম, ওরা হলো সেই সময়ের বিপদে পড়া যুব সমাজের প্রতিনিধি। এই তিনটে চরিত্রের মধ্যে যে সম্পর্ক, তাদের স্নেহ আর বাইরের দুনিয়ার সাথে তাদের যে লড়াই, এই রসায়নটাই কিন্তু পুরো গল্পটাকে এগিয়ে নিয়ে যায়। আর গল্পের সবচেয়ে মন ছুঁয়ে যাওয়ার মতো দিকটা হলো এটাই, মাসি, হারুন আর সালেমের মধ্যে কিন্তু কোনো রক্তের সম্পর্ক নেই, একেবারেই নেই। তাদের এই বাঁধনটা তৈরি হয়েছে খালেস মানবিক স্নেহ আর একে অপরের ওপর নির্ভরতা থেকে। মহাশ্বেতা দেবী এখানে আমাদের সমাজের একটা চলতি ধারণাকে একেবারে চ্যালেঞ্জ জানাচ্ছেন। তিনি দেখাচ্ছেন যে রক্তের সম্পর্কের থেকেও স্নেহের বাঁধন অনেক বেশি শক্তিশালী আর অর্থপূর্ণ হতে পারে। আর ঠিক এই কারণেই এই যে রক্তের সম্পর্ককে ছাপিয়ে যাওয়া নিঃস্বার্থ ভালোবাসা, এটার জন্যই মাসি চরিত্রটা হয়ে ওঠেন একজন বিশ্বজননী। তার মা হওয়ার অনুভূতিটা শুধু হারুন বা সালেমের জন্য আটকে থাকে না, তার আশ্রয়টা যেন পৃথিবীর সমস্ত অত্যাচারিত অসহায় মানুষের জন্য। এই বিশ্বজননী কনসেপ্টটা কিন্তু পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। এর মানেটা ভালো করে বুঝতে হবে। কিন্তু একটা প্রশ্ন আছে, এই যে এত সুন্দর একটা মানবিক সম্পর্ক, সমাজ কি সেটাকে সহজে মেনে নেয়? না। আর ঠিক এখানেই গল্পের আসল সংঘাত বা কনফ্লিক্টটা তৈরি হয়। একদিকে আছে মাসির শর্তহীন ভালোবাসা, আর অন্যদিকে আছে সমাজের সন্দেহ ভরা, বিভেদ তৈরি করা বাঁকা নজর। এই দুটোর মধ্যেই শুরু হয় একটা মারাত্মক দ্বন্দ্ব। এই স্লাইডটা দেখো, এখানে গল্পের দুটো উল্টো শক্তিকে পাশাপাশি রাখা হয়েছে। একদিকে মাসির স্নেহ, যেটা মনুষ্যত্ব আর শক্তির উৎস, আর ঠিক তার উল্টো দিকে আছে সামাজিক দ্বন্দ্ব, যেটা বিভেদ আর সংকট তৈরি করে। এই দুই শক্তির টানাপোড়েনের মধ্যেই কিন্তু গল্পের কাহিনীটা এগোয়। সমাজ, এমনকি দেশের আইন কানুনও তাদের এই সুন্দর সম্পর্কটাকে সন্দেহের চোখে দেখতে শুরু করে, আর তার ফলেই তাদের জীবনে নেমে আসে দারিদ্র্য আর বিপদের কালো ছায়া। হারুন আর সালিমের কিছু রাজনৈতিক কাজের জন্য তাদের জীবন যখন বিপদে পড়ে, ঠিক সেই সময় মাসি তাদের বাঁচানোর জন্য একটা দুর্ভেদ্য পাঁচিলের মতো এসে দাঁড়ান। কিন্তু এত বড় বিপদের মুখে দাঁড়িয়েও মাসি কিন্তু একটুও ভেঙে পড়েন না, বরং তার ভেতরের আসল শক্তিটা ঠিক তখনই বেরিয়ে আসে। তার ওই সাধারণ স্নেহ, সাধারণ ভালোবাসাটাই হয়ে ওঠে অন্যায়ের বিরুদ্ধে একটা বিরাট,
শক্তিশালী কিন্তু নীরব বিদ্রোহ। মাসির এই প্রতিবাদের ধরনটা কিন্তু বোঝা খুব জরুরি। তিনি তো আর রাস্তায় নেমে স্লোগান দেন না বা কোনো ভাষণ দেন না। তার প্রতিবাদটা আসে তার কাজের মাধ্যমে, তার ভালোবাসার মাধ্যমে। হারুন আর সালেমকে বাঁচানোর জন্য তিনি যখন নিজের জীবন পর্যন্ত বাজি রেখে দেন, তার ওই যে দৃঢ় অবস্থান, ওটাই হয়ে ওঠে সমাজের অন্যায়ের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদ। আর এটাই হল তার নীরব বিদ্রোহ। আর মাসির এই বিদ্রোহের সবচেয়ে জোরালো প্রকাশ কোনটা জানো? গল্পের ওই একটা লাইন, যখন পুলিশ, সমাজ সবাই তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলে, মাসি এক বিন্দু না ইতস্তত করে ঘোষণা করেন, ওরা আমার ছেলে। এই একটা কথা যেন একটা বিস্ফোরণের মতো। এটা শুধু একটা বাক্য নয়, এটা রক্তের সম্পর্কের ঊর্ধ্বে তার মাতৃত্বের দাবি। আর এই দাবিটা সমাজের সমস্ত বিভেদের নিয়মকে এক মুহূর্তে ভেঙে গুড়িয়ে দেয়। কিন্তু তোমরা হয়তো ভাবছ, এত বছর পরেও এই গল্পটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ ধর্ম, পরিচয় আর মনুষ্যত্ব নিয়ে মহাশ্বেতা দেবী যে প্রশ্নগুলো তুলেছিলেন, সেই প্রশ্নগুলো আজকের এই বিভক্ত সমাজেও কিন্তু একই রকম সত্যি। চলো এবার দেখে নিই এই গল্প থেকে আমাদের মূল শেখার বিষয়গুলো কি কি। গল্পের নামের সার্থকতাটাও কিন্তু এখানেই। হারুন সালেমের মাসি। দেখো, মাসির নিজের কোনো নাম নেই, কিন্তু হারুন আর সালেমের প্রতি তার যে নিঃস্বার্থ ভালোবাসা, সেটাই তাকে একটা নতুন, একটা শক্তিশালী পরিচয় দিয়েছে। তার আসল পরিচয়টা তাই তার নামে বা ধর্মে নয়, তার কাজে, তার স্নেহের মধ্যে রয়েছে। এবার পরীক্ষার প্রস্তুতির জন্য কয়েকটা জরুরি কথা, এই পয়েন্টগুলোর ওপর কিন্তু বিশেষ জোর দিতে হবে। যেমন, মাসি চরিত্রটি কিভাবে মানবতাবাদের প্রতীক, গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো, আর এই গল্পটা কিভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বার্তা দেয়, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় প্রায় আসে। তাই এই পয়েন্টগুলো যদি ভালো করে তৈরি করে রাখো, তাহলে উত্তর লিখতে কোনো অসুবিধাই হবে না। আর একদম শেষে গল্পটা আমাদের সবার কাছে একটা চিরকালীন প্রশ্ন রেখে যায়। প্রশ্নটা হলো, ধর্ম, জাত, পরিচয় এই সব কিছুর ওপরে কি মনুষ্যত্বের জায়গা নয়? মহাশ্বেতা দেবী কিন্তু এই প্রশ্নটার উত্তর খোঁজার দায়িত্বটা আমাদের সবার ওপরেই ছেড়ে দিয়েছেন। আশা করি আজকের এই আলোচনাটা তোমাদের গল্পটাকে একটা নতুনভাবে বুঝতে সাহায্য করবে। খুব ভালো করে পড়াশোনা করো, আবার দেখা হবে পরের কোনো আলোচনায়।